Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's community medicine class. How are you everybody? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, আছি ভালোই। 55 কানেক্টেড হয়েছে। যারা কানেক্টেড হয়েছে সবাই ওই যে পি লিখে চ্যাট বক্সে পাঠিয়ে দাও, রোল নাম্বার এবং পি লিখে। তো আজকের ক্লাসে আমাদের অনেকগুলো টপিকস। মূলত আজকে আমরা পড়ব স্পেকট্রাম অফ হেলথ, ডিটারমিনেন্টস অফ হেলথ, iceberg of disease, indicators of health, community diagnosis and community treatment, and common health and social problems of Bangladesh. So there is a big topic. Huh? So many items are in this class. At the end of the class, the students will be able to conceptualize the spectrum of health, define and describe the determinants of health, describe the iceberg of disease, define and mention the indicators of health, to define and explain community diagnosis, to define and explain community treatment, attain the capability to make community diagnosis and community treatment, and to identify the social and health problems of Bangladesh. So প্রথমেই আমরা দেখি যে what is a spectrum of health. Health and disease lie along a continuum and there is no single cut-off point. The lowest point in health disease spectrum is death and the highest point corresponds to positive health. অর্থাৎ আমাদের স্বাস্থ্যগত অবস্থা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের স্বাস্থ্যগত অবস্থা এর কোনো সিঙ্গেল কাট অফ পয়েন্ট নাই। এর খারাপ ভালো বিভিন্ন অবস্থার মধ্যে এটা ফ্লাকচুয়েট করে, কখনো একটা স্ট্যাটিক অবস্থায় থাকে না। তো সবচাইতে হেলথের সবচাইতে খারাপ অবস্থা হচ্ছে ডেথ, আর সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে পজিটিভ হেলথ। এই ডেথ থেকে পজিটিভ হেলথ এর মধ্যে আমাদের স্বাস্থ্যগত অবস্থা ওঠানামা করে। এটাই হচ্ছে স্পেকট্রাম অফ হেলথ। Health and disease lie along a continuum and there is no single cut-off point. Lowest point in the health disease spectrum is death and the highest point corresponds to positive health. Positive health, the state of positive health implies the notion of perfect functioning of the body and mind. কারো বডি এবং মাইন্ড যদি পারফেক্টলি ফাংশন করে, দ্যাট ইজ দ্য স্টেট অফ পজিটিভ হেলথ। সো পজিটিভ হেলথ মিনস পারফেক্ট ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। নাও স্পেকট্রাম অফ হেলথ, এখানে কতগুলো টার্ম, একটা হচ্ছে স্পেকট্রাম অফ হেলথ, আবার আরেকটা হচ্ছে হেলথ ডিজিজ স্পেকট্রাম। শুধু স্পেকট্রাম অফ হেলথ হতে পারে, আবার শুধু স্পেকট্রাম অফ ডিজিজ হতে পারে। তো এখন আমরা বলছি স্পেকট্রাম অফ হেলথ। The spectral concept of health emphasizes that the health of an individual is not static. It is a dynamic phenomenon and a process of continuous change. There are degrees or levels of health as there are degrees or severity of illness. As long as we are alive, there is some degree of health in us. স্বাস্থ্যগত স্ট্যাটাস, যতক্ষণ আমরা জীবিত আছি কোনো না কোনো ডিগ্রিতে স্বাস্থ্যগত স্ট্যাটাস আমাদের থাকবেই। তো আমরা যদি হেলথ এবং ডিজিজ দুটারই স্পেকট্রাম দেখি, অর্থাৎ
দ্য হেলথ সিকনেস স্পেকট্রাম অথবা হেলথ ডিজিজ স্পেকট্রাম, তাহলে এখানে ডিমার্কেটিং একটা লাইন দেখতে পাচ্ছ। এই লাইনের উপরে উপরে হচ্ছে হেলদি কন্ডিশন, আর এই লাইনটার নিচে যে লাল দাগ দেওয়া যে অক্ষরগুলো এগুলো হচ্ছে ডিজিজ কন্ডিশন। তো খেয়াল করে দেখো যে একদম খারাপ অবস্থা হচ্ছে নিচ থেকে উপর দিকে যদি যাই, একদম খারাপ অবস্থা হচ্ছে ডেথ, দেন সিভিয়ার সিকনেস, তারপরে মাইল্ড সিকনেস, দেন আনরিকগনাইজড সিকনেস, এই পর্যন্ত সিকনেস। তারপরের অবস্থা হচ্ছে ফ্রিডম ফ্রম সিকনেস, অর্থাৎ কোনো অসুস্থতা নাই। তারপরে আরো ভালো অবস্থা হচ্ছে বেটার হেলথ, আরো ভালো অবস্থা হচ্ছে পজিটিভ হেলথ। তাহলে হেলথ সিকনেস স্পেকট্রামের সবচাইতে ওর্স্ট কন্ডিশন হচ্ছে ডেথ, আর সবচাইতে বেস্ট কন্ডিশন হচ্ছে পজিটিভ হেলথ। মাঝখানে বেটার হেলথ, ফ্রিডম ফ্রম সিকনেস, আনরিকগনাইজড সিকনেস, মাইল্ড সিকনেস এন্ড সিভিয়ার সিকনেস এগুলো আছে। তাহলে এইটা সবাই আঁকা শিখবে যে একটা ডিমার্কেটিং লাইন, তারপরে পজিটিভ হেলথের দিকে যে তিনটা স্টেপস আছে, এবং নেগেটিভ হেলথ বা ডিজিজের দিকে এরকম চারটা ফেজ আছে। নাও ডিটারমিনেন্টস অফ হেলথ। আমরা জানি যে হেলথ ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল, দি ফ্যাক্টরস হুইচ ইনফ্লুয়েন্স হেলথ আর কল ডিটারমিনেন্টস অফ হেলথ। তাহলে যে সমস্ত ফ্যাক্টর আমাদের হেলথকে ইনফ্লুয়েন্স করে সেটাই হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ। Determinants of health lie within the individual and externally in the society or environment. যে সমস্ত ফ্যাক্টর হেলথকে ইনফ্লুয়েন্স করে সেগুলোই হচ্ছে ডিটারমিনেন্টস অফ হেলথ। এখন এই ডিটারমিনেন্টস অফ হেলথ এক একজন মানুষের ভিতরে যেরকম থাকে, আবার এক্সটার্নালি সোসাইটি বা এনভায়রনমেন্টের মধ্যেও এই ডিটারমিনেন্টস গুলো বিদ্যমান থাকে। আমরা যদি ডিটারমিনেন্টস গুলোকে ক্লাসিফাই করি তাহলে দেয়ার আর সাম বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস, যেমন জেনেটিক কনস্টিটিউশন অফ এন ইন্ডিভিজুয়াল। আবার কিছু বিহেভিয়ারাল এন্ড সোশিও কালচারাল কন্ডিশন, যেমন লাইফস্টাইল ফ্যাক্টরস, এগুলো এক ধরনের ডিটারমিনেন্টস। এনভায়রনমেন্ট রিলেটেড ডিটারমিনেন্টস বা এনভায়রনমেন্টাল ডিটারমিনেন্টস, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সোশিও ইকোনমিক কন্ডিশন বা সোশিও ইকোনমিক ডিটারমিনেন্টস, এর মধ্যে আছে ইকোনমিক স্ট্যাটাস, এডুকেশন, অকুপেশন, পলিটিক্যাল সিস্টেম, হেলথ সার্ভিসেস, এজিং অফ পপুলেশন। জেন্ডার, এটাও একটা ডিটারমিনেন্টস অফ হেলথ, and some other factors like food and agriculture, then industry development, rural development, these are the determinants of health. Another term, iceberg of disease. Disease in the community can be compared with an iceberg. The small floating tip of the iceberg represents what the physician sees in the community, that is clinical cases. আমাদের সোসাইটিতে যত ডিজিজ পারসন আসে সবাইকে আমরা ডায়াগনোজ করতে পারি না, কিছু ডিজিজ আনরিকগনাইজড অবস্থায় থেকে যায়। তো আমরা যদি বরফের ভাসমান টুকরার সঙ্গে এই ডিজিজগুলোর তুলনা করি, তাহলে আমরা জানি যে বরফের 12 ভাগের 1 ভাগ হচ্ছে ভেসে থাকে, আর 12 ভাগের 11 ভাগই পানির নিচে ডুবে থাকে। তো আমাদের সোসাইটিতেও এরকম কিছু ডিজিজ আছে যেগুলো আমরা অল্প সংখ্যক রোগী হিসেবে পাই, বাকিরা আনরিকগনাইজড বা আনডায়াগনোজড অবস্থায় থেকে যায়। তো সেই জন্য বলেছে ডিজিজ ইন দ্য কমিউনিটি ক্যান বি কম্পেয়ার্ড উইথ এন আইসবার্গ। The small floating tip of the iceberg represent what the physician sees in the community, that is clinical cases. The vast submerged portion of the iceberg represents the hidden mass of disease, that is latent, inapparent, pre-symptomatic and undiagnosed cases and carriers in the community. The waterline represents the demarcation between apparent and inapparent disease. এই আইসবার্গের ফ্লোটিং টিপ কি ইন্ডিকেট করে, ওয়াটার লাইন কি ইন্ডিকেট করে, এন্ড সাবমার্স পোর্শন কি ইন্ডিকেট করে, এটা সবার মনে রাখতে হবে। The hidden or submerged portion of iceberg
constitutes an important undiagnosed reservoir of infection or disease in the community, and its detection and control is a challenges in preventive medicine. এখন আমি যদি উদাহরণ দেই স্পেসিফিক্যালি, এক মিনিট একটু বিরতি নিচ্ছি। আমি যদি উদাহরণ দিই, যেমন ডায়াবেটিস একটা অসুখ, এই ডায়াবেটিসের বা হাইপারটেনশন একটা অসুখ, দেখা যাচ্ছে যে বিশ্বে যত মানুষ আছে তার প্রায় অর্ধেক হাইপারটেনশনে আক্রান্ত, কিন্তু এই অর্ধেকই ডায়াগনোসড হয় না, অর্ধেক ডায়াগনোসড হয়। আবার যে অর্ধেক ডায়াগনোসড হয় সেই অর্ধেক হচ্ছে আন্ডার ট্রিটমেন্ট বা এডুকুয়েট কন্ট্রোল অফ হাইপারটেনশনে থাকে, বাকিরা আনকন্ট্রোল থাকে। এটাকে বলা হয় রোল অফ হাফ, অর্থাৎ যত মানুষ তার অর্ধেকের হাইপারটেনশন, তার অর্ধেক ডায়াগনোসড হয়, যে অর্ধেক ডায়াগনোসড হয় তার অর্ধেক এডুকুয়েটলি ট্রিটেড থাকে। অর্থাৎ একটা বিরাট অংশ আউট অফ ট্রিটমেন্ট বা আউট অফ ডায়াগনোসিস থেকে যায়। একইভাবে ডায়াবেটিসও তাই, অনেকের অ্যাসিম্পটোমেটিক ডায়াগনোসিসই হয় না, ওইভাবে থেকে যায়, পরে যখন কমপ্লিকেশন হয় তখন ডিটেকশন হয়। তো এই কারণে এই যে হিডেন পোরশন, যেটা আমরা যখন কোনো ডিজিজ কন্ট্রোল মেজার অ্যাডপ্ট করব, তখন এই হিডেন অংশ যেটা, সেটাকে কনসিডার করে কন্ট্রোল মেজার নিতে হয়। এবং এই যে হিডেন সাবমাস পোরশন, ইটস ডিটেকশন এন্ড কন্ট্রোল ইজ এ চ্যালেঞ্জ ইন প্রিভেন্টিভ মেডিসিন। যারা ওয়েল ইজিলি ডায়াগনোসড হয় তাদেরকে তো ম্যানেজ করা যায়, কিন্তু যারা ট্রিটমেন্টের আওতায় আসে না, ডায়াগনোসিসের আওতায় আসে না, তাদেরকে ডিটেকশন করা এবং কন্ট্রোল করাটা প্রিভেন্টিভ মেডিসিনের জন্য একটা চ্যালেঞ্জেস। এটার জন্যই এই আইসবার্গ ডিজিজ। তাহলে আইসবার্গ অফ ডিজিজ থেকে তোমরা হচ্ছে যে এই আইসবার্গ কি, আইসবার্গের কোন অংশ কি রিপ্রেজেন্ট করে এবং এটার ইম্পর্টেন্স কি। ইম্পর্টেন্স হচ্ছে আমরা যখন কোনো ডিজিজ কন্ট্রোল মেজার নিব, তখন এই সাবমার্স পোরশনকে কনসিডার করে আমরা মেজার নিব। এটাই হচ্ছে আইসবার্গ অফ ডিজিজের ইম্পর্টেন্স। নাও ইন্ডিকেটরস অফ হেলথ। ইন্ডিকেটরস এর বাংলা হচ্ছে নির্দেশক। তো ইন্ডিকেটরস অফ হেলথ আর দ্য টুলস used to measure the health status of a community and also to compare health status between countries or communities. তাহলে কোনো একটা এরিয়ার বা কোনো একটা কমিউনিটির হেলথ স্ট্যাটাস মেজার করার জন্য যে টুল ইউজ করা হয়, সেগুলোই হচ্ছে ইন্ডিকেটরস অফ হেলথ। এবং একটা দেশের বা একটা কমিউনিটির সঙ্গে আরেকটা কমিউনিটির হেলথ স্ট্যাটাস যখন কম্পেয়ার করা হয়, এই কম্পেয়ার করার জন্য আমাদের ইন্ডিকেটরস গুলো প্রয়োজন হয়। সো ইন্ডিকেটরের ডেফিনেশন সবাই শিখে ফেলবে, যে ইন্ডিকেটরস অফ হেলথ আর দ্য টুলস ইউজ টু মেজার দ্য health status of a community and also to compare health status between countries or communities. Let's see what are the indicators. Mortality indicators, that is death related indicators. Morbidity indicators or disease related indicator. Disability indicators, it indicates how many people are disabled. The nutritional status indicators. Healthcare delivery indicators. Utilization rates. Then indicators of social and mental health, environmental indicators, health policy indicators, indicators of quality of life, other indicators like social indicators, basic need indicators, health for all indicators and millennium development goal indicators. তাহলে এই যে 12টা ইন্ডিকেটরস অফ হেলথ, এটা সবাই মুখস্থ করে ফেলবে। এটা পরীক্ষায় কমনলি থাকে, ভাইভাও জিজ্ঞেস করা হয়। Let's see what are the mortality indicators. Mortality indicators এর মধ্যে কমন ক্রুড ডেথ রেট বা সিডিআর, লাইফ এক্সপেক্টেন্সি বা গড় আয়ু, ইনফ্যান্ট মর্টালিটি রেট অর আইএমআর, চাইল্ড মর্টালিটি রেট 1 to 4 years, then under 5 mortality rate, maternal mortality rate or maternal mortality ratio, disease specific mortality rate and proportional mortality rate. All these are the mortality indicators. Now morbidity indicators, এর মধ্যে আছে ইনসিডেন্স। এক বছরে কোনো একটা এরিয়ায়
কয়জন নতুন রোগী শনাক্ত হয়েছে সেটা হচ্ছে ইনসিডেন্স রেট। দেন প্রিভ্যালেন্স হচ্ছে এক বছরে কোনো একটা এরিয়ায় নতুন পুরাতন মিলে মোট কয়জন রোগী বিদ্যমান, সেটা হচ্ছে প্রিভ্যালেন্স। তাহলে ইনসিডেন্স হচ্ছে শুধু নতুন রোগী যারা এই বছর ডিটেক্টেড হয়েছে, আর প্রিভ্যালেন্স হচ্ছে আগে থেকেই আছে এবং এই বছর নতুন যারা ডিটেক্ট হয়েছে, সব মিলিয়ে হচ্ছে প্রিভ্যালেন্স। এছাড়া নোটিফিকেশন রেট, আমরা জানি যে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন অনুযায়ী বিশ্বের কোন দেশে যদি কিছু অসুখ হয় সেটা ডব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে নোটিফাই করতে হয়, ইনফর্ম করতে হয়। তো এই ধরনের ডিজিজ গুলাকে বলে নোটিফাইবল ডিজিজ, যেমন ইয়েলো ফিভার, প্লেগ, কলেরা, কোভিড-19। এই ডিজিজ গুলো কোনো দেশে হলে সেটা ডব্লিউএইচও কে ইনফর্ম করতে হয়। তো কোনো একটা ডিজিজ সম্পর্কে কত মাত্রায় নোটিফিকেশন হচ্ছে এটাও একটা মরবিডিটি ইন্ডিকেটর, এবং এই মরবিডিটি ইন্ডিকেটর অসুস্থতা মাত্রা ইন্ডিকেট করে। অ্যাটেন্ডেন্স রেট, এখানে অ্যাটেন্ডেন্স রেট বলতে হসপিটাল অ্যাটেন্ডেন্স রেট, অর্থাৎ হসপিটালে কতজন রোগী আউটডোরে আসছে বা ইনডোরে আসছে সেগুলো। অ্যাডমিশন, রিঅ্যাডমিশন রেট অর ডিসচার্জ রেট। ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল, একজন রোগী গড়ে কতদিন হসপিটালে অবস্থান করে। স্পেলস অফ সিকনেস অর অ্যাবসেন্স ফ্রম দ্য ওয়ার্ক অর স্কুল, যে অসুস্থতার জন্য কে কতদিন স্কুল থেকে বা তার ওয়ার্ক প্লেস থেকে অ্যাবসেন্ট থাকে, সেটাও অসুস্থতার ইন্ডিকেটর। সো অল দিজ আর মরবিডিটি ইন্ডিকেটরস। Disability rates are two types, event type indicators and person type indicators. Event type হচ্ছে নাম্বার অফ ডেজ রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি, কতদিন একজন অসুস্থতার জন্য কাজ করতে পারলো না। বেড ডিসেবিলিটি ডেজ, কতদিন একজনকে অসুস্থ হয়ে বেডে কনফাইন থাকতে হলো। ওয়ার্ক লস ডেজ অর স্কুল লস ডেজ, অসুস্থতার জন্য বছরে কয়দিন একজনের লস গেল সেটা। আর পার্সন টাইপ ইন্ডিকেটরস এর মধ্যে লিমিটেশন অফ মোবিলিটি এন্ড লিমিটেশন অফ অ্যাক্টিভিটি, যে অসুস্থতার জন্য একজন মানুষের মোবিলিটি কি মাত্রায় ইম্পেয়ার্ড হলো বা তার অ্যাক্টিভিটি কি মাত্রায় হ্যাম্পার্ড হলো, সেটা হচ্ছে পার্সন টাইপ ইন্ডিকেটরস। নিউট্রিশনাল স্ট্যাটাস ইন্ডিকেটর, anthropometric measures like weight and height, mid upper arm circumference by MUSC, height of the children at school entry, and prevalence of low birth weight. All these are the nutritional status indicators. Irene Yeager, do you want to say anything? I noticed that you raised hand. Do you want to say anything? Now, healthcare delivery indicators. Tania Tabassum, Lisa, do you want to say anything? Sorry, MURC ওটা দ্বারা কি বোঝাচ্ছে? MUSC হচ্ছে MUSC, হ্যাঁ জি স্যার। মিড আপার আর্ম সার্কামফারেন্স, অর্থাৎ একজন মানুষের এই যে অ্যানাটমির নলেজ থেকে চিন্তা করো যে টিপ অফ দা, এটাকে কি বলে, অ্যাক্রোমিয়ন প্রসেস, এলবোর জয়েন্টের যে টিপ আর শোল্ডার এর মাঝখানে আর্মের যে সার্কামফারেন্স সেটা মেজার করা হয়। সেটার একটা নরমাল ভ্যালু আছে, এর থেকে কমে গেলে আমরা বলি ম্যালনিউট্রিশন, আবার এর থেকে বেশি হয়ে গেলে ওভার নিউট্রিশন। তো এই মিড আপার আর্ম সার্কামফারেন্স একটা টুল ফর মেজারমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এটা মেজার করা হয় মিডওয়ে বিটুইন এলবো এন্ড শোল্ডার জয়েন্ট, আর্ম সার্কামফারেন্স। এটা 12.5 নরমাল, হ্যাঁ, এর কম হলে এটা মেলনারিশড। এটা পরবর্তীতে নিউট্রিশন চ্যাপ্টারে পড়ানো হবে। এটার আবার কালার কোড আছে, গ্রিন, ইয়েলো, রেড। হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস এর মধ্যে ডক্টর পপুলেশন রেশিও, দেন ডক্টর নার্স রেশিও, পপুলেশন বেড রেশিও, পপুলেশন পার ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। ওই ইউএইচএফডব্লিউসি মানে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, অর্থাৎ আমাদের
ইউনিয়ন লেভেলে যে হসপিটাল সেটার নাম হচ্ছে ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। তো কত জনসংখ্যার জন্য একটা ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার অবস্থিত সেটাই হচ্ছে পপুলেশন পার ইউএইচএন এফডব্লিউসি। দেন পপুলেশন পার টিটিবিএ। টিটিবিএ মানে ট্রেন্ড ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট। একজন ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট কতজন পপুলেশনকে সার্ভিস দেয়, সেটা হচ্ছে পপুলেশন পার টিটিবিএ। ইউটিলাইজেশন রেট, হ্যাঁ আমাদের যে হসপিটাল বা হেলথ ফ্যাসিলিটিস, আমাদের যে হসপিটাল বা হেলথ ফ্যাসিলিটি গুলো আছে, তো সেই হেলথ ফ্যাসিলিটি গুলো শুধু তৈরি করে রাখলেই হবে না, সেটা মানুষ কতটা ইউজ করছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখন সেই ইউটিলাইজেশন রেট বা মানুষ কতটা আমাদের হেলথ ফ্যাসিলিটি ইউজ করছে সেটা দেখার কতগুলো টুল আছে। তো সেই টুলের মধ্যে একটা হচ্ছে বেড অকুপেন্সি রেট, অর্থাৎ একটা হসপিটালের কতটা বেড পেশেন্ট দ্বারা অকুপাইড থাকে। এভারেজ লেংথ অফ হসপিটাল স্টে, একজন রোগী কতদিন হসপিটালে থাকে। বেড টার্নওভার রেশিও, কতদিন পর পর বেড খালি হয়। প্রপোর্শন অফ ফুললি ইমিউনাইজড চিলড্রেন, একটা সোসাইটিতে যত শিশু আছে তার মধ্যে কতজন ফুললি ইমিউনাইজড। প্রপোর্শন অফ প্রেগনেন্ট উইমেন টেকিং অ্যান্টিনেটাল কেয়ার, প্রেগনেন্ট উইমেনদের কত পার্সেন্ট অ্যান্টিনেটাল কেয়ার নেয়। and percentage of population using various methods of family planning, family planning method কত পার্সেন্ট কাপল ইউজ করে। so these are the utilization rates. Socio-economic indicators, there are some socio-economic indicators like rate of population increase, কত মানুষ কতটা বাড়ছে। per capita gross national product, level of unemployment, dependency ratio, literacy rate, family size, number of person per room, and per capita calorie availability. All these are the socio-economic indicators. এগুলোর লেভেল দ্বারা বোঝা যায় যে একটা দেশের socio-economic condition কেমন। নেক্সট হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স। ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স বা এটা দিয়ে কোয়ালিটি অফ লাইফ বোঝায় কোনো একটা দেশের। তো আগে তোমাদেরকে প্রশ্ন করি বা আগেও হয়তো একদিন বলেছিলাম যে কোয়ালিটি অফ লাইফ এটা কি সৌদি আরব বা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে ভালো না বাংলাদেশে ভালো, কি মনে হয়? বাংলাদেশে ভালো। হ্যাঁ বাংলাদেশে ভালো, কারণ হচ্ছে এই যে এডুকেশন। হ্যাঁ এর মধ্যে কোয়ালিটি অফ লাইফ ইজ ডিফিকাল্ট টু ডিফাইন এন্ড মোর ডিফিকাল্ট টু মেজার। এটা আসলে কোয়ালিটি অফ লাইফ কিসের উপর নির্ভর করে এটা ডিফাইন করাও যেরকম কঠিন, আরো বেশি কঠিন এটা মেজার করা। তারপরেও এটা মেজার করার চেষ্টা করা হয় বাই থ্রি কম্পোনেন্টস। সেই থ্রি কম্পোনেন্টস হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1, 1 বছর বয়সের জীবনের প্রত্যাশা কতটুকু, এবং লিটারেসি রেট। এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু মানুষের সম্পদের পরিমাণ এখানে পরিগণিত না, এখানে কিন্তু জিএনপি বা জিডিপি এগুলো ইনক্লুডেড না। অর্থাৎ এখানে শিক্ষা, এখানে তার কতদিন বাঁচছে বা শিশু কেমন মারা যায় এগুলোর উপর নির্ভর করছে কোয়ালিটি অফ লাইফ। তো এই কোয়ালিটি অফ লাইফ আমাদের দেশে বেটার, কারণ আমাদের দেশে সবকিছু মোটামুটি ভাবে সন্তোষজনক। কিন্তু সৌদি আরবে ওদিকে সম্পদ অনেক বেশি, তাদের লাইফ এক্সপেক্টেন্সি ভালো, কিন্তু লিটারেসি রেট কম। এই কারণে তারা কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সে আমাদের থেকে পিছিয়ে আছে। এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট, ইচ কম্পোনেন্ট এন্ড ওভারঅল পিকিউএলআই ইজ স্কেল 0 to 100, এটার স্কেলিং করা হয় 0 থেকে 100 পর্যন্ত। an ultimate objective of a country to attain a PQLI of 100, সব দেশের আলটিমেট টার্গেট থাকে 100 পিকিউএলআই অ্যাচিভ করা, কিন্তু সেটা হয়তো সম্ভব হয় না। তো পিকিউএলআই ভালো হচ্ছে ইন্ডিয়ার কেরালা রাজ্যের পিকিউএলআই অনেক ভালো।
আরেকটা ইন্ডিকেটর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই, এটাও একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর। এটা এটা প্রতি বছর ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ইউনাইটেড নেশন বিভিন্ন দেশের এটা হিসাব করে। A composite index focusing on the three basic dimensions of human development to lead a long and healthy life measured by life expectancy at birth. এখানে মানুষ লং এন্ড হেলদি লাইফ লিড করতে পারছে কিনা সেটা দেখা হয়, সেটা মেজার করার উপায় হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ। তাহলে পিকিউএলআই তে ছিল লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট এজ 1, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এই পার্থক্যটা মনে রাখতে হবে। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে দি অ্যাবিলিটি টু অ্যাকোয়ার নলেজ, মানুষের জ্ঞান অর্জন করার ক্ষমতা কতটুকু, অর্থাৎ measured by mean years of schooling and expected years of schooling, যে গড়ে একজন মানুষ কত বছর পড়াশোনা করে, কত বছর স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যায়, এটা দিয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মেজার করা হয়। দেন থার্ড কম্পোনেন্ট হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাচিভ এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লিভিং মেজার্ড বাই গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইন পারচেজিং পাওয়ার প্যারিটিস, দ্যাট ইজ পিপিপি ইউএস ডলার। অর্থাৎ এখানে কিন্তু ইনকামের বিষয়টা জড়িত, যে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, অর্থাৎ মানুষের সম্পদ কি পরিমাণ আছে, ইনকাম কেমন, সেটা এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে গণনা করা হয়, কিন্তু লাইফ কোয়ালিটি অফ লাইফে সেটা নাই। দি এইচডিআই ভ্যালুস রেঞ্জেস বিটুইন 0 to 1। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের স্কোর হচ্ছে 0 থেকে 1। 0 হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা, 1 হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা, এবং সব দেশের টার্গেট থাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 1 এর যত কাছাকাছি যেতে পারে। তোমরা নিজেরা কতগুলো বিষয় পড়াশোনা করবে, পার্কের মধ্যে এগুলো আছে। এটা যে ফর সেলফ ডাইরেক্টেড লার্নিং, মানে তোমরা নিজেরা শিখবে। কনসেপ্ট অফ ওয়েলবিং, এটা পার্ক থেকে ভালো করে পড়বে। স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে কি বোঝায় এটা দেখবে। লেভেল অফ লিভিং কি, কোয়ালিটি অফ লাইফ মানে কি, তারপরে ক্যালকুলেশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কিভাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হয় এটা দেখবে। রাইট টু হেলথ, এটা তোমরা নিজেরা পড়বে। রেসপন্সিবিলিটি ফর হেলথ, হেলথের জন্য কার রেসপন্সিবিলিটি, ওখানে দেখবে যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে, কমিউনিটি রেসপন্সিবিলিটি আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, কান্ট্রি রেসপন্সিবিলিটি বা স্টেট রেসপন্সিবিলিটি আছে। হেলথ এন্ড ডেভেলপমেন্ট, হেলথের সঙ্গে ডেভেলপমেন্ট রিলেশন, এই টপিকগুলো তোমরা পার্ক থেকে নিজেরা পড়ে নিবে। নাও আমরা চলে আসছি কমিউনিটি ডায়াগনোসিস এন্ড কমিউনিটি ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে খেয়াল করো, আগে আগে আমি কমিউনিটি ডায়াগনোসিস কমিউনিটি ট্রিটমেন্ট বলার আগে আমি আগেই উদাহরণ দিয়ে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একজন মানুষের একটা অসুখ হয়েছে, আমরা ডাক্তাররা সেটাকে কিভাবে ডায়াগনোসিস করি, টেস্ট করে বা তার ক্লিনিক্যাল সাইন সিম্পটম দেখে আমরা ডায়াগনোসিস করি যে অসুখটা কি, এবং সেই অসুখের নামটা আমরা ডায়াগনোসিস হিসেবে লিখি। যেমন একজন মানুষের জ্বর, সর্দি, কাশি, তার ওয়েট লস, নাইট সোয়েটস বা হিমোপটাইসিস, এগুলো দেখলাম, তাকে আমি সন্দেহ করলাম যে তার যক্ষা হয়েছে। পরে স্পুটাম টেস্ট করে আমি কনফার্ম করলাম যে তার ডায়াগনোসিস হচ্ছে টিউবারকুলোসিস। তো এই ধরনের ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ তার রোগের নামটা আমরা ডিটেক্ট করলাম। কিন্তু কিছু কিছু অসুখ আছে যেটার জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী, জীবাণুর পাশাপাশি আরো কিছু ফ্যাক্টর দায়ী। যেমন একটা গ্রামে কিছু মানুষের ডায়রিয়া হচ্ছে, এখন এই ডায়রিয়া তো আমরা জানি ভিব্রিও কলেরি দিয়ে হয়, তারপরে ইকলাই দিয়ে হয়, বিভিন্ন জীবাণু দিয়ে হয়। তো এই কলেরা ডায়াগনোসিস করাটা কমিউনিটি ডায়াগনোসিস না, কলেরা কি কারণে হচ্ছে সেটা ডায়াগনোসিস করা হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস। কিরকম, যেমন বললাম যে একটা গ্রামে ডায়রিয়া হচ্ছে, তো দেখা গেল যে ওই গ্রামে খাওয়ার পানির ব্যবস্থা আছে, হ্যাঁ, কিন্তু মানুষ খাওয়ার আগে হাত ধুয়ে নেয় না, বা পায়খানা ইউজ করার পরে হাত ধোয় না।
এই কারণে মানুষজনের কলেরা হচ্ছে। তাহলে এখানে কমিউনিটি ডায়াগনোসিস হচ্ছে যে ল্যাক অফ পার্সোনাল হাইজিন, সে হাত ধুচ্ছে না, তার কিন্তু পানি বিশুদ্ধ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু হাত ধুচ্ছে না, এটাই হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস। তাহলে ল্যাক অফ পার্সোনাল হাইজিন, এটা হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস, যে হাত না ধোয়ার কারণে ডায়রিয়া হচ্ছে। আবার এমনও হতে পারে যে হাত ঠিকই ধয় কিন্তু পানিটা সেফ না, পানির মধ্যে সমস্যা, তাহলে ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটাই তখন কমিউনিটি ডায়াগনোসিস। আর কমিউনিটি ট্রিটমেন্ট তখন কি হবে, আমরা যদি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করি তাহলে টিউবারকুলোসিসের যে ড্রাগ গুলো আছে সেগুলো পেশেন্টকে খাইয়ে দিব, পেশেন্ট ভালো হয়ে যাবে, এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু কমিউনিটি ট্রিটমেন্ট কি, ওই যে ডায়রিয়া হাত না ধোয়ার কারণে হলো, তাহলে তাকে আমরা হাত ধুইতে বলবো খাওয়ার আগে, লেট্রিন ইউজ করার পরে, এটাই হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট। যদি বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া হয় তাহলে বিশুদ্ধ পানিটা সাপ্লাই দিব, সেটাই হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো ক্লিনিক্যাল ডায়াগনোসিস আর কমিউনিটি ডায়াগনোসিসের পার্থক্য, ক্লিনিক্যাল ট্রিটমেন্ট আর কমিউনিটি ট্রিটমেন্টের পার্থক্য। এখন আমি বলি, the diagnosis of disease in an individual patient is a fundamental idea in medicine. It is based on signs and symptoms and making of inference from them. When this is applied to a community, it is known as community diagnosis. আমরা যদি ডিফাইন করি, the community diagnosis may be defined as the pattern of disease in a community described in terms of the important factors which influence the pattern. অর্থাৎ কোন একটা ডিজিজ যে সমস্ত ফ্যাক্টরের কারণে হয় সেই ফ্যাক্টরগুলো ডিটেক্ট করাই হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস। The community diagnosis is based on the collection and interpretation of the relevant data such as age, sex, social group, distribution of the population, vital statistics like birth rate, death rate, incidence and prevalence of important disease in the area. The focus is on the identification of the basic health needs and health problems of the community. কমিউনিটি ট্রিটমেন্ট, এটা রিলেটেড টু কমিউনিটি ডায়াগনোসিস, অর্থাৎ কমিউনিটি ডায়াগনোসিস যা হবে সেটা আমি দূর করব, সেটাই হচ্ছে কমিউনিটি ট্রিটমেন্ট। ডেফিনেশন অফ কমিউনিটি ট্রিটমেন্ট কি, কমিউনিটি ট্রিটমেন্ট অর কমিউনিটি হেলথ অ্যাকশন is the sum of steps decided upon to meet the health needs of the community, taking into account the resources available and the wishes of the people as revealed by the community diagnosis. Community treatment may be taken at 3 levels: at the level of individual, at the level of family, at the level of community. ওই যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এনশিওর করা, এটা হচ্ছে কমিউনিটি লেভেলের কমিউনিটি ট্রিটমেন্ট। আর কোন একটা ফ্যামিলির সবাই যাতে হাত ধয় বা ইন্ডিভিজুয়াল হাত ধয়, সেটা ইন্ডিভিজুয়াল লেভেলের কমিউনিটি ট্রিটমেন্ট। Some example of community treatment: improvement of water supply, immunization, health education, control of specific disease and health legislation বা আইন প্রণয়ন। A program of community action must have following characteristics: it must effectively utilizes all the available resources, it must coordinate the efforts of all other agencies in the community, it must encourage the full participation of the community in the program. Now, last portion of the class, health care and health problems. Healthcare: a multitude of services rendered to individuals, families or communities by the agent of health services or professions for the purpose of promoting, maintaining, monitoring or restoring health. তাহলে জনগণের হেলথ মেইনটেইন করার জন্য বা রিস্টোর করার জন্য হেলথ সার্ভিস প্রোভাইডার বা প্রফেশনালরা ব্যক্তি পর্যায়ে, ফ্যামিলি পর্যায়ে বা কমিউনিটি পর্যায়ে যে স্বাস্থ্য সেবা দেয়, সেই স্বাস্থ্য সেবাটাই হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার এ মাল্টিটিউড অফ সার্ভিসেস rendered to individual, families or communities
by the agents of health services or professions for the purpose of promoting, maintaining and monitoring or restoring health. এটা জিজ্ঞেস করা হয় পরীক্ষায়। Define health care, রিটেনেও আসে। Types of health care or health services: promotive health care, preventive health care, curative health care, rehabilitative health care and comprehensive health care. এগুলো আমরা আগেই জানি, types of health care. Then characteristics of an ideal health care, commonly asked question in viva and written. Characteristics of an ideal health care: appropriateness, যে হেলথ সার্ভিস সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কম্প্রিহেন্সিভনেস, অর্থাৎ সেখানে প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ সব ধরনের সার্ভিস অ্যাভেলেবল থাকবে। এডিকুয়েসি, যে সার্ভিস দরকার এডিকুয়েটলি পূর্ণ মাত্রায় পাওয়া যাবে। অ্যাভেলেবিলিটি, সব ধরনের সার্ভিস ইজিলি অ্যাভেলেবল হবে। অ্যাক্সেসিবিলিটি, মানুষ সেখানে সহজে যেতে পারবে। অ্যাফোর্ডেবিলিটি, অর্থাৎ কস্ট এমন হবে যাতে সেটা সবাই বিয়ার করতে পারে। ফিজিবিলিটি, সেটা বাস্তবসম্মত বা ইজিলি বাস্তবায়নযোগ্য হবে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান আইডিয়াল হেলথ কেয়ার। নাও মেজর সোশ্যাল অ্যান্ড হেলথ প্রবলেমস অফ বাংলাদেশ। There are 6 major social and health problems of Bangladesh: population problems, communicable disease problems, non-communicable disease problems, nutritional problems, medical care problem and environmental sanitation problems. What are the population problem? Unemployment. Unemployment is one of the population problem in our country. Poverty বা দারিদ্র and high dependency. Dependency হচ্ছে উপার্জন অক্ষম লোকজনের সংখ্যা। এটা আমাদের দেশে আর্লি এজ ডিপেন্ডেন্সি, অর্থাৎ জবে ঢোকার আগ পর্যন্ত 18 বছর বা 30 বছর আমরা ডাক্তাররা একদম অনেক বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট থাকি। আবার কিছু আছে ওল্ড এজ ডিপেন্ডেন্ট, যারা রিটায়ার্ড করার পরে আর ইনকাম করতে পারে না, এরকম লোকজন হচ্ছে ওল্ড এজ ডিপেন্ডেন্সি। তো আমাদের দেশে ওল্ড এজ ডিপেন্ডেন্ট এবং আর্লি এজ ডিপেন্ডেন্ট দুই গ্রুপই অনেক বেশি। So unemployment, poverty and high dependency are the population problems of Bangladesh. Communicable disease problems includes, সবার আগে এগুলো বলবে, diarrheal disease including cholera and acute respiratory tract infections. These two are the top condition and other condition are also prevailing. So communicable disease problems are diarrheal diseases including cholera, acute respiratory tract infection or ARI, এছাড়া টাইফয়েড, টিউবারকুলোসিস, টিটেনাস, ডিপথেরিয়া, ভেনেরিয়াল ডিজিজেস, ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ওয়ার্ম ইনফেস্টেশন। নন কমিউনিকেবল ডিজিজ প্রবলেম। নন কমিউনিকেবল ডিজিজ প্রবলেমের মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি আর্টারি ডিজিজ, অবেসিটি, ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, অ্যাজমা, স্ট্রোক, ক্রনিক রেনাল ফেইলিউর, senility বা geriatric problem, arthritis and related diseases, nervous and mental diseases, degenerative diseases, blindness, permanent results of accident and chronic result of communicable disease, hepatocellular carcinoma and cervical cancer. এটা সবাই মনে রাখবে এমসিকিউ বা কুইজের জন্য, যে কমিউনিকেবল ডিজিজ থেকেও নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে। যেমন কারো যদি হেপাটাইটিস বি ভাইরাসের ইনফেকশন থাকে তাহলে তার হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। এই হেপাটোসেলুলার কার্সিনোমা একটা নন কমিউনিকেবল ডিজিজ, কিন্তু কজড বাই কমিউনিকেবল ডিজিজ, দ্যাট ইজ হেপাটাইটিস বি ভাইরাস। একইভাবে হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে যদি সার্ভিক্সে ইনফেকশন হয় ইউটেরাসের, তাহলে সার্ভাইকাল ক্যান্সার হয়। এই সার্ভাইকাল ক্যান্সারও একটা নন কমিউনিকেবল ডিজিজ কজড বাই কমিউনিকেবল ডিজিজ। এবং এই ক্যান্সার দুটো ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। অনেক সময় আমরা ভাই জিজ্ঞেস করি হোয়াট নেম টু ভ্যাকসিন প্রিভেন্টেবল ক্যান্সার। এই হেপাটোসেলুলার কার্সিনোমা হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে হেপাটোসেলুলার কার্সিনোমা প্রিভেন্ট করা যায়। আর সার্ভাইকাল ক্যান্সারের জন্য সার্ভিক্স নামে ভ্যাকসিন পাওয়া যায়, এটা দিলে
সার্ভাইকাল ক্যান্সার হয় না। সো hepatocellular carcinoma and cervical cancer are two vaccine preventable cancer, and these are the non-communicable disease caused by communicable disease, the results of communicable disease. Nutritional problem, protein allergy, malnutrition, then vitamin A deficiency, iron deficiency disorder, iodine deficiency disorder, খেসারিডাল intoxication বা নিউরোল্যাথাইরিজম। এটা আগে বেশি প্রিভ্যালেন্ট ছিল, এখন মানুষ আর অতটা খেসারিডাল খায় না। এটা পরীক্ষায় তারপরেও জিজ্ঞেস করা হয় খেসারিডাল খেলে কি রোগ হয়, এটা মনে রাখবে নিউরোল্যাথাইরিজম। এটা খেসারিডালের মধ্যে এক ধরনের টক্সিন থাকে, BOAA, বিটা অক্সালো অ্যাসিটাইল অ্যানালিন, ওই টক্সিনটা দিয়ে হয়। এছাড়া অবেসিটিও আমাদের দেশে বেড়ে যাচ্ছে, ইনক্লুডিং চাইল্ডহুড অবেসিটি। মেডিকেল প্রবলেম, quality and coverage of primary health care is below expected level. Failure of government and private hospitals to fulfill the expectation of public. Lack or absence of manpower, insufficient or improper logistics support, overcrowding of patients, and lack of proper referral system. These are the medical problems of our country. And lastly, environmental sanitation problem, lack of safe drinking water in some areas, primitive methods of excreta disposal in some areas, improper waste disposal, and river and sea pollution. আমরা রিভার, পন্ড এগুলোকে ডাস্টবিন মনে করি, সবাই ইচ্ছা মতো ওখানে ময়লা ফেলে, যেটা ঠিক না। সো দিজ আর দ্য এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রবলেম। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি। কোনো প্রশ্ন বা কোনো ডিসকাশনের কিছু থাকলে সবাই কথা বলতে পারো এখন। কেউ কিছু আসসালামু আলাইকুম বলতে চাচ্ছ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে সার্ভাইকাল ক্যান্সারটা এটা কেন হচ্ছে? সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে যে আমাদের ইউটেরাসের যে সার্ভিক্স আছে, এই সার্ভিক্স যদি দীর্ঘদিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা ইনফেক্টেড থাকে, তাহলে এক পর্যায়ে সার্ভাইকাল ক্যান্সার ডেভেলপ করে। তো যদি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর এগেইনস্টে ভ্যাকসিন নেওয়া হয়, তাহলে এটা হবে না। এবং এর জন্য আমাদের দেশে স্ক্রিনিং প্রোগ্রাম চলে। আমাদের দেশে ভিজুয়াল ইন্সপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড নামে, ভায়া টেস্ট নামে একটা টেস্ট হয়, দেখবে হসপিটাল আউটডোরে হচ্ছে। আমাদের যে 4 নম্বর ওয়ার্ডের পাশে দেখবে কল্পোস্কোপি রুম, ওখানে ভায়া টেস্ট হয়। অর্থাৎ সার্ভিসটাকে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ডাইরেক্টলি অবজার্ভ করে। যদি সার্ভিস আনহেলদি হয় তাহলে সেই মেজার নেওয়া হয়, আর যদি হেলদি থাকে তাহলে ওকে। তো এইভাবে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন প্রোগ্রাম বা কন্ট্রোল প্রোগ্রাম চলছে আমাদের দেশে। এনি মোর কোয়েশ্চেন ফ্রম এনিবডি? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Uh, I want to know about the referral system. How does a referral system works, and how lack of referral system will cause inefficiency? Actually, ideally, there are several levels of healthcare system. In Bangladesh, there are 3 levels of healthcare system. Primary level, that is Upazila and below, district level or secondary level, and tertiary level, the regional medical college hospitals and all the super specialized hospitals. Ideally, patient will be referred from primary level to secondary level, from secondary level to tertiary level, and vice versa. But in our country, proper referral chain is not yet developed. For that reason, people or patients often suffer. They go to private clinic which are not of good quality, and they suffer. But in abroad, there is hospital to hospital referral system and GP to specialist referral system, which is not well developed in our country, and for that reason people suffer. I want to tell that as a medical problem in our country. Thank you so much, sir.
ইউ আর ওয়েলকাম। স্যার হেপাটোসেলুলার কার্সিনোমাটা আবার যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের দেশে মোটামুটি 10% পিপল হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেক্টেড থাকে। তো এই হেপাটাইটিস বি ভাইরাসে যারা ইনফেক্টেড হয় তাদের 95%ই অটো রিজলভ হয়ে যায়, অর্থাৎ ভালো হয়ে যায়। 5%-এর এটা ক্রনিসিটি ডেভেলপ করে। যাদের আবার ক্রনিসিটি ডেভেলপ করে তাদের 1%-এর হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে ডেথ হয়ে যায়। তো এই হেপাটোসেলুলার কার্সিনোমাটা তাহলে কি হলো? কনসিকুয়েন্সেস অফ দি হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তো এখন যদি আমরা হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে ভ্যাকসিন নেই তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা হবে না, কার্সিনোমাটা প্রিভেন্ট করা যাবে। ওই কথাটা আমি বলতে চাচ্ছিলাম তখন। আর এটা ডিজিজ ক্যাটাগরি যদি চিন্তা করি তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমা ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ which is ultimately a result of communicable disease, that is hepatitis B virus infection. থ্যাংক ইউ। তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট আছো সবাই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিবে। তোমাদের সন্ধানী বোধহয় হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়, কারণ তোমাদের নিডল প্রিক হতে পারে কাজ করতে গিয়ে, অন্য পেশেন্টের সংস্পর্শে আসতে পারো। তো সেই কারণে অবশ্যই তোমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নিবে যখন কলেজ খুলবে। যারা বাকি আছো এটা নিয়ে নিবে, মেডিকেল পার্সনদের এটা অনেকটা কম্পালসারি। আসসালামু আলাইকুম স্যার, একটু আগে বললেন যে হাইপারটেনশনে 50% আক্রান্ত হয়, সেখান থেকে তার ভিতরে আবার 50% ডায়াগনোসড হয়, আর সেখান থেকে 50% ট্রিটমেন্ট আসে। তো এটা কি কি জানি একটা বলছেন, রোল অফ, স্যার রোল মিস অফ করে গেছি ওটা। রোল অফ হাফস ইন হাইপারটেনশন। হাফ মানে অর্ধেক, HALVES, রোল অফ হাফস ইন হাইপারটেনশন। এটা ভাই ভাই জিজ্ঞেস করি আমি পরীক্ষায়, হ্যাঁ মনে রাখবে। এটা রিটেনেও আসে, হোয়াট ইজ রোল অফ হাফস ইন হাইপারটেনশন। অথবা এরকম থাকে যে ডায়াবেটিস ইজ এ আইসবার্গ ডিজিজ, এক্সপ্লেইন। হ্যাঁ, ডায়াবেটিস আইসবার্গ ডিজিজ মানে বেশিরভাগ পেশেন্ট এসিমটোমেটিক থাকে। যারা সিমটোমেটিক তারা ডায়াগনোসড হয়, চিকিৎসা করতে আসে। অনেক কেস এসিমটোমেটিক, তারা হয়তো ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয়। আবার যারা ডায়াগনোসিস হয় কোনো সমস্যা নাই বলে তারা অনেকে ওষুধ খেতে চায় না। যারা ওষুধ খায় তারা আবার এডিকুয়েটলি খায় না। এখানেও ওই হাইপারটেনশনের মতো অবস্থা ডায়াবেটিসের ক্ষেত্রেও আমাদের দেশে। এই জন্য এই সমস্ত পেশেন্টকে শুধু ট্রিটমেন্ট লিখে দিলে হয় না, তাদেরকে কাউন্সেলিং করতে হয়, ট্রিটমেন্ট নেয়ার জন্য মোটিভেট করতে হয়। তাদেরকে এই ডিজিজের ট্রিটমেন্ট না করলে কি ক্ষতি হবে, ট্রিটমেন্ট করলে বা ডায়াবেটিস কন্ট্রোল করলে কি বেনিফিট হবে, এই বিষয়গুলো এক্সপ্লেইন করতে হয়। এবং যে ক্লিনিশিয়ান এই বিষয়গুলো ভালো করে এক্সপ্লেইন করবে সে ভালো ডাক্তার হবে। হ্যাঁ, আদারওয়াইজ রুগীরা কথা শুনবে না। আলটিমেটলি তুমি প্রেসক্রাইব করে দিলা কিন্তু রোগী সেটা মানলো না, মানুষের বেনিফিট হলো না। এইজন্য কাউন্সেলিং বা মোটিভেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন প্রোভাইডিং ট্রিটমেন্ট অফ পেশেন্ট। এনি মোর কোয়েশ্চেন? স্যার এই যে কোয়ালিটি অফ লাইফ তো বাংলাদেশে ভালো, বেটার দেন সৌদি আরব, তো HDI এটাও কি বাংলাদেশে ভালো? না, আমাদের সম্পদ তো কম, আমরা দরিদ্র দেশ যে। পার তাহলে ক্যাপিটা এটা ইনকাম, সৌদি আরবে ভালো? জি সেগুলো আবার মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিতে ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে হেলথ ইন্ডিকেটরের দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে 1 to 4 ইয়ার্স চিলড্রেন মর্টালিটি রেট, আর একটা হচ্ছে আন্ডার 5 মর্টালিটি রেট। এই দুটার মধ্যে মানে দুটাকে আলাদা সেক্টরে কেন রাখা হয়েছে? ও, এটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইন্ডিকেটর লাগে। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, যে 1 বছরের মধ্যেই কত বাচ্চা মারা যায়। কারণ এটা গড় আয়ের উপরে বিরাট ইফেক্ট ফেলে। একজন যদি জন্মের পরই মারা যায় আর গড় আয়ু যদি 72 বছর হয় তাহলে সে গড় আয়ু থেকে 72 বছর মাইনাস হয়ে গেল। আরেকজন যদি 70 বছর বয়সে মারা যায় তার মাত্র 2 বছর লস হলো, তার কারণে গড় আয়ুর 2 বছর লস হলো। তো আবার অনেক ক্ষেত্রে 5 বছরের নিচে কতজন মারা যায় সেটা আলাদাভাবে হিসাব করা হয়। 1 থেকে 4 বছর কতজন মারা যায় সেটা আলাদাভাবে হিসাব করা যায়। এটা অত জরুরি কিছু না, এটা হচ্ছে যখন যেভাবে তুলনা করার দরকার হয়, যখন যেভাবে হিসাব করার দরকার হয় সেইভাবে হিসাব করা হয়। তবে ইনফ্যান্ট মর্টালিটির ক্ষেত্রে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, IMR, যেটা ইনফ্যান্ট মানে 0 থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চা।
আরেকটা মাতৃমৃত্যুর হার এমএমআর, এটাও ইম্পর্টেন্ট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও। ম্যাটারনাল মর্টালিটি রেট এটা মিসনোমাস, অ্যাকচুয়ালি এটা রেশিও। পরে এপিডেমিওলজি ক্লাসে পড়াবো কেন রেশিও। আচ্ছা, যদি আরেকটা স্যার কেস ফ্যাটালিটি রেট একটু বুঝায় দিন। কেস ফ্যাটালিটি রেট হচ্ছে যে একটা রোগের কত পার্সেন্ট মানুষ মারা যায়। ধরো কোভিড-19 হলো 100 জনের, তার মধ্যে 2 জন মারা গেল, তাহলে কেস ফ্যাটালিটি রেট হচ্ছে 2%। ওইরকম প্রত্যেকটা ডিজিজের কেস ফ্যাটালিটি রেট আছে। যেমন টিউবারকুলোসিসের কেস ফ্যাটালিটি রেট যদি 100 জনে 4 জন মারা যায় তাহলে 4%। আবার র্যাবিস বা জলাতঙ্ক রোগের কেস ফ্যাটালিটি রেট 100%। এটা সবাই মনে রাখবে যে জলাতঙ্ক বা র্যাবিসের কেস ফ্যাটালিটি রেট 100%, অর্থাৎ জলাতঙ্ক হলে মানুষ বাঁচবে না, অলমোস্ট 100%। এই কারণেই যে কুকুর কামড়ালে আমরা ভ্যাকসিন দেওয়াটাকে এত ইম্পর্টেন্স দেই, কারণ র্যাবিসের কেস ফ্যাটালিটি রেট 100%। তো ঠিক আছে, আজকে তাহলে থাকুক এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর তোমাদের টিউটোরিয়াল ক্লাসগুলো সবাই করবে যার যেদিন হয়। মোটামুটি তোমরা পড়াশোনা ফুল দমে চালিয়ে যাও, কলেজ খুললে আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব, আইটেম সহ যা যা হয়। তো ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।